আন্দোলন চলার টাইমে আবেগ দিয়ে কাজ হয়। ওই টাইমে যদি আপনার আবেগ না থাকে, আপনি গিয়ে কি বন্দুকের সামনে দাঁড়াতে পারবেন? কিন্তু ওই আবেগের ফেসটা আন্দোলনে সফলতা আসার পরে একটু পজ দেওয়া দরকার ছিল। আমাদের এখন স্ট্র্যাটেজিস্ট হওয়াটা দরকার। সচিবালয়টা এখনও ফ্যাসিবাদী জঞ্জালমুক্ত হয়নি। ডিসি নিয়োগে বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়েছে। অনেকের ভেতরে গণ অভ্যুত্থানের স্পিরিট নাই, তারা নিয়োগ পেয়ে গেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়নি। এই যে একটা জনভীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে, তো সেটি আসলে নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না? আওয়ামী লীগের বিষয়ে কি অবস্থান হওয়া উচিত? এই যে সরকারটা হলো, তারা একটা মনে হচ্ছে না যে ঢাকার এলিট একটা ক্লাব, তারা বসে আছে নিজেদের মতো করে কাজ করছে। তাহলে রংপুরের ওই তিস্তা পাড়ের মানুষটার রাজনৈতিক অভিপ্রায় সে কার সাথে শেয়ার করবে? আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে রয়েছেন তরুণ রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইয়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার বেশ কিছু বিষয় জানার রয়েছে, যেহেতু আপনি এই সরকারের সাথে অনেকটাই ঘনিষ্ঠ এবং তাদের অনেক নীতি নির্ধারণী পর্যায়ে আপনার যোগাযোগ রয়েছে। আমার যেটি জানার বিষয়, 100 দিন পার হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই সরকার একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা অনেক ছিল। আপনার কাছে কি মনে হয় যে সেই প্রত্যাশার কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে? প্রত্যাশার বেশ কিছু অংশ বাস্তবায়ন করতে পেরেছে। তবে আমার কথাটা হলো, যে পরিমাণ বাস্তবায়ন করতে পারবে বলে আমার বিশ্বাস ছিল, আমি যখন অ্যাসেসমেন্ট করতে বসি আমার কাছে কখনোই 50%-এর ওপরে আমি সেই স্যাটিসফ্যাকশন লেভেলকে নিতে পারি না। তার মানে কিছু কাজ ভালো হচ্ছে, এটা যেমন সত্য, একই সাথে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে আমি ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, কেন যেন সেই জায়গাটা পরিপূর্ণরূপে বাস্তবায়িত হচ্ছে না। অনেক দুরাশার কথা আছে। সেই দুরাশার কথারও কিন্তু আবার একটা প্রেক্ষাপটও টানাটা জরুরি। যেমন আপনি তো এই 15-16 বছরের জঞ্জালকে 100 দিনের ভেতরেই পরিপূর্ণ করে ফেলবেন, এইটাতেও আমি বিশ্বাস করি না। তাদের ইন্টেন্টটা কেমন সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। যেমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কাজ হচ্ছে, এটাও বলতে হবে। যেমন বাংলাদেশে দেখেন শেখ হাসিনা কী করেছিল, কোনো পুরো ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করতো পুরাটাই ছিল লীগের পেটোয়া বাহিনীর আন্ডারে। বিজনেস বাংলাদেশে যা যা গড়ে উঠেছিল, পুরো বিজনেস খাতটা ছিল হলো শেখ হাসিনার একেবারেই অনুগত লোকদের। আপনি যদি বিচারপতিদের দিকে তাকান, বিচারপতিরাও আসলে কোনো দেশকে সার্ভ না করে একটা দলকে সার্ভ করত। আপনি যদি আমলাদের দিকে তাকান, সেটা তো আমলা ছিল না, আমলা লীগ ছিল। সো তাদের সেই স্ট্যাটাসকোগুলো কিন্তু এখনও অনেক জায়গায় বিদ্যমান। সো সেই জঞ্জালটা মোকাবেলা করাটা খুবই কঠিন একটা কাজ। আর দেশের ব্যাংকিং খাতের কি হরিবল অবস্থা ছিল এটা তো সবাই জানে। কত হাজার 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 কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। তো ব্যাংকিং খাত নিয়ে আমাদের টেনশনটা ছিল সবচেয়ে বেশি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন খুবই অভিজ্ঞ একজন মানুষ, এবং উনি তো বলেছেন যে 1 বছর সময় পেলে অন্তত পক্ষে একটা স্ট্যান্ডার্ড জায়গায় উনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেটাতে আমি আশাবাদী হতে চাই। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা ব্যাপারে আমার সিরিয়াস রূপে আপত্তি আছে। যেমন গণ অভ্যুত্থানকালীন সরকার যখন আসবে, আসার পরে অনেক জায়গায় তার যেভাবে তৎপরতার সাথে কাজ করার দরকার ছিল আমার কাছে মনে হয়েছে সেই তো পরিমাণ কাজ হয়নি। সচিবালয়ের দিকে যে জায়গাটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাড়ি কেন যেন সচিবালয় নিয়ে আলোচনাটা খুব কম হয়। আপনি পুলিশ নিয়ে আলোচনা হয়, আর্মি নিয়ে আলোচনা হয়, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা নিয়ে আলোচনা হয়, কিন্তু এই যে সচিবালয় যেটা, এইটাই তো বাংলাদেশের ওয়ার্কিং সাইডের হলো হার্ট। আপনি যেহেতু সচিবালয়ের প্রসঙ্গটা আনলেন, সচিবালয়ে কিন্তু যারা উপদিকের কর্মকর্তা তাদের বেশিরভাগই হচ্ছে প্রশাসন ক্যাডারের। যদি দেখি এই সরকার আসার পরে বিভিন্ন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হচ্ছে, যারা অবসরে গিয়েছেন 6 থেকে 8 বছর আগে। তো 6 থেকে 8 বছর আগের আমাদের যে প্রশাসন আর এখনকার প্রশাসনের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আর তাহলে কি তারা কি এই যে এত প্রশাসন ক্যাডারের এত কর্মকর্তা রয়েছে অথবা অন্য ক্যাডারের এত কর্মকর্তা রয়েছে, তাদের মাঝে কি যোগ্য কোনো কর্মকর্তা নেই যে সেখান থেকে তারা তুলে আনতে পারবে এই সচিব পদের জন্য? আপনার কি মনে হয়? আমি আসলে যেটা মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল অ্যাসেসমেন্টে আমি বিশ্বাসী। দেখা যাবে কেউ 7 বছর আগে অবসরে গেছে, তাকে নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। হু নোজ, সে যারা এক্সিস্টিং আছে তাদের চেয়ে অনেক বেশি ক্যাপাবল। আবার এমন হতে পারে যে ধরেন 7-8 বছর আগে যিনি চলে গেছেন, ধরেই নিলাম তাকে ওই রেজিম বাধ্যতামূলকভাবে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, অথবা বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, কিন্তু ওনার ভেতরে সততাটা থাকা সত্ত্বেও ওনার এই সময়ে কাজ করার মতো স্পিরিটটা নাই। সো দুইটা কাজই কিন্তু হতে পারে।
সো আমি আসলে ইয়েস নো দুটাতেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হলো, সচিবালয়ের দিকে যদি আপনি তাকান, আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি সচিবালয়টা এখনও ফ্যাসিবাদী জঞ্জালমুক্ত হয়নি। এবং এই জায়গায় যত পলিসি ডিসিশন আছে প্রত্যেকটা জায়গায় এই যে ঢিলে তালা গতি দেখছেন, প্রত্যেকটা জায়গায় মনে হয় না যে এই কাজটা কেন এত ঢিলামি হচ্ছে, কেন এই কাজটা হচ্ছে। আমার কাছে মনে হয় সচিবালয়টা যদি 100% জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ নিয়ে কাজ করতো, এই কাজটা হতো না। আবার এই যে শুধু এটা আমার মনে হয় যে সচিবালয়ের ক্ষেত্রেই না, বিভিন্ন জায়গায় ইভেন উপদেষ্টাদের কালেকটিভ বয়সসীমা যদি আছে সেটার যদি গড় করেন, এটা অত্যন্ত বেশি, 3জন ছাত্র উপদেষ্টার হিসাব বাদ দিয়ে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একেবারেই বৃদ্ধ মানুষজন আছেন, খুবই ইয়াং মানুষজন আছে, কিন্তু মাঝের যে একটা ওয়ার্কিং ক্লাস, আপনি দেখবেন 40 থেকে 50 বছর বয়সের মতো এনার্জেটিক যে সব মানুষ, এই ক্লাসটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু অনুপস্থিত। তো সেই জায়গা থেকেও কিন্তু চিন্তাভাবনা করা যেত। আবার সচিবালয়ের যে নিয়োগগুলা, অনেকে আমি এই ধরনের এক্সকিউজ শুনেছি, মানে অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড অনেক জায়গায়, যে যারা আছেন তাদেরকে হয়তো বা হটিয়ে দিলে কাজ হবে না ঠিক মতো, এত মানুষকে কিভাবে সরানো যায়। কিন্তু আমি তো এটাও দেখছি বিভিন্ন জায়গায় একদম ফ্যাসিবাদের দালালদেরকে পুনর্বাসন করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে এটা? ক্যাডার বৈষম্য আপনি যদিও মেনশন করেননি, কিন্তু আরেকটা কিন্তু ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গাতেই অ্যাডমিন ক্যাডারের লোক দিয়ে অন্যান্য ক্যাডারের পর চাপিয়ে দেওয়ার এই যে একটা রেওয়াজ ছিল, এতে করে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে মানুষ কিন্তু বৈষম্যের শিকার হয়। তো অনেক জায়গা আছে সে জায়গায় অ্যাডমিন ক্যাডারের দরকার নাই, প্রত্যেকটা জায়গায় কি যোগ্য মানুষ তৈরি হতে পারে না? তো আপনি তো সেই পটেনশিয়ালকে বিশ্বাসই করছেন না, আপনি মনেই করছেন অ্যাডমিন ক্যাডার ছাড়া অন্যান্য জায়গায় কন্ট্রোল করা যাবে না। এটাও কিন্তু একটা বৈষম্য। সো এই ব্যাপারটা একেবারে স্ট্র্যাটেজিক্যালি ডিল করার জন্য যে কাজটা দরকার ছিল, আমি মনে করব সচিবালয়কে ঠিক করা যায় নাই। এটা হলো এই সরকারের ব্যর্থতাগুলোর ভেতরে সবচেয়ে বড় ব্যর্থতার একটা। দেখবেন ডিসি নিয়োগে বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়েছে, অনেকের ভেতরে গণ অভ্যুত্থানের স্পিরিট নাই, তারা নিয়োগ পেয়ে গেছে। এমনকি বিভিন্ন প্রশাসনিক পদে অনেকেই যারা বসেছেন, এমনকি রিসেন্ট টাইমের উপদেষ্টা পরিষদেও 2 জন যুক্ত হওয়ার পরে এটা নিয়ে কিন্তু বিশাল একটা শোরগোল হয়ে গেল। তার কারণটা কি? কারণটা হলো এইটা নিয়ে ভেটিং করানো হয়নি। যারা বিভিন্ন অংশীজন ছিল তাদের কাছে মতামত নেওয়াটা কি খুবই কঠিন কোনো কাজ ছিল? তো এই বিষয়গুলো আসলে আমাদের সরকার কি ফাংশন করছে না, অথবা তাদের যে ইন্টেলিজেন্স আছে তাদের কাছ থেকে কি তারা তথ্যগুলো নিচ্ছে না, অথবা তারা কি খোঁজখবর করছে না? তাদের কাছ থেকে তো এমনটাই মনে হচ্ছে। এটা তো আসলে খোলা চোখেই বোঝা যায় যে আপনি যখন বড় পদে কাউকে নিয়োগ দিচ্ছেন, এই জায়গাটা কি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে নেওয়ার দরকার ছিল না? কিন্তু করার পরেও তারা কিভাবে যাচ্ছে? এর কারণটা হলো এই প্রশাসনের ভেতরেই সর্বোচ্চ জায়গা থেকে বিভিন্ন মেকানিজম করে এমন কিছু মানুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের তথ্য লুকানো হচ্ছে, অথবা তদবির, যে তদবিরটা অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ক্ষেত্রেই আমি ব্যবহার করছি বেসিক্যালি, যে তদবির করছে, অন্য কেউ বলে দিচ্ছে না একে বসানো যায়, কিন্তু সত্যিকার অর্থেই ওই মানুষটা এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কিনা, কিংবা তার অতীতের রেকর্ড যেটা আছে, ট্র্যাক রেকর্ড যেটা আছে, এটা তো যাচাই করার দরকার ছিল না? আমি একটা সুস্পষ্ট উদাহরণ দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। পিএসসির সদস্য হিসেবে দ্বিতীয় পর্যায়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, ওই আর্মি থেকে আসা রিটায়ার্ড একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, এবং উনার ভাই, তার বর্ণনাটা দিচ্ছি, পাবনাতে উনার ভাই মেজর জেনারেল আর্মির মেডিকেল কোরের, তিনি 7 জানুয়ারির ইলেকশনের আগে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে এলাকায় ক্যাম্পেইন চালিয়েছেন, পোস্টার বানিয়েছেন, খেয়াল করে দেখেন। এবং ওই পরিবারটা হলো আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগার। তার এই ভাইকে পিএসসির মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিলেন। এটা নিয়ে অনেক শোরগোল হয়ে গেল, সেই নিয়োগটাকে আজ অবধি বাতিল হয়েছে। তার মানে একটা ভুল করে যদি আসে সেটা একটা ব্যাপার, এবং সেইটা নিয়ে ভেটিং করানোর পরে সবাই যখন কথা বলছে, তারপরে কি আপনি সেই পদক্ষেপটা নিয়েছেন? তবে একই সাথে আবার আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই সমালোচনাটা কোনো অবস্থাতেই ওই শেখ হাসিনা রেজিমের মতো না। কারণ এই সরকার কিন্তু আমরা দেখছি যখন অনেক সমালোচনা করছে, আমি ব্যক্তিগতভাবে এমন বেশ কিছু সমালোচনা যখন করেছি, আমি দেখেছি সেই জায়গায় কাজ হয়েছে, কাজেই জনগণের কথা শুনছে। কিন্তু কথাটা হলো অনেক গুরুত্বপূর্ণ পদে যেভাবে শোনার দরকার ছিল সেভাবে অনেক কিছুই হচ্ছে না। পিএসসির কমিশনের, এই যে পিএসসির একজনের কথা বললাম, এরকম কাজ তো একটা দুইটা না, বহু জায়গাতেই হচ্ছে। এবং পুলিশকে ফাংশনাল রাখার জন্য যে ধরনের কাজ করা দরকার হতে বঞ্চিত ছিল, এমন অনেক মানুষ স্টিল বঞ্চিত আছে। আবার দেখা যেত বিভিন্ন টাইমে সুবিধাভোগী ছিল, তারা এই রেজিমেরও আবার সুবিধার ভেতরে চলে যাচ্ছে। আপনি যদি দেখেন যে 100 দিন পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরেনি। আপনি রাজধানীর রাস্তাগুলোতে প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নামছে তাদের যৌক্তিক অযৌক্তিক সব দাবি নিয়ে। অনেক কলেজ বন্ধ রয়েছে,
সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়নি। এই যে একটা জনভীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে, তো সেটি আসলে নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে পুলিশ, বিশেষ করে আমি পুলিশের কথাই বলছি, এই জায়গা থেকে যে ধরনের সহায়তা সরকারের পাওয়া উচিত ছিল, অন্তত পুলিশ যে ডেডিকেশন নিয়ে শেখ হাসিনাকে সার্ভিস দিত, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই পুলিশ সেম ডেডিকেশন নিয়ে এই সরকারকে সার্ভিসটা দিচ্ছে না। তার কারণ কি, আপনি নিজে যদি একটা ফ্যাসিবাদী রেজিমের মানে বেনিফিশিয়ারি হন, আপনি কিন্তু এই জায়গায় ইনঅ্যাক্টিভ থাকবেন, নট নেসেসারিলি আপনি বাধা তৈরি করছেন। আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন, ইটসেলফ ইজ এ ক্রাইম। আপনি ইনঅ্যাক্টিভ থাকার কারণে দেখবেন, আপনি যে কলেজের কথা বলেন, গতকাল আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিয়ে দিই, তিতুমির কলেজ। তিতুমির কলেজের স্টুডেন্টরা খুবই অযৌক্তিকভাবে রাস্তায় নেমে বলছে তাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে কোনো কারণ ছাড়া। আমি তাদেরকে ছোট করছি না, তাদের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু এই রেসপেক্টের মানে তো এই না তাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে। কেন কলেজের তারা মান উন্নয়ন চাইতে পারতো না? সব কলেজের কেন বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি? ইনফ্যাক্ট এই ধারণাটা তো বিগত বছরগুলোতে তৈরি করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিলেই বোধ হয় যে শিক্ষার উন্নয়ন হয়। নো, আপনি পাশের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন অনেক কলেজ আছে, তারা কলেজই আছে এবং খুব ভালো কাজ করছে। বাংলাদেশে অনেক পুরাতন শতবর্ষী কলেজগুলো আছে না, এবং সেই কলেজগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের চেয়েও ঐতিহ্যবাহী। লাস্টের 10 বছরে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, মানে জাস্ট নিজের পরিবারের সদস্যদের নামকরণ করে যে বিশ্ববিদ্যালয়গুলো বানানো হয়েছে, সেগুলোর কোনো ক্লাস আছে? দেখবেন সেগুলো কিন্তু কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ের মতো হয়নি। রেদার তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা যদি এইটা বলতো তাদের আবাসন, শিক্ষার ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা উন্নয়ন করতে হবে, তাহলে সেটা ভালো শোনাতো। আমরা যারা সাধারণ মানুষ অনেকেরই তাদের মনে হচ্ছে যে তাদের দাবি দাওয়াগুলো গত 3 মাসেই সব বের হচ্ছে এবং এখনই তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করতে হবে। এই মানসিকতাটা কেন? আমার মনে হয় যে বিভিন্ন টাইপ পার্সপেক্টিভ আছে। অনেকে যেমন বঞ্চিত আছে, এই কথাটাও যেমন সত্য, আবার অনেক জায়গায় উস্কানিদাতাও আছে। যেমন গার্মেন্টস সেক্টরে দেখবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে যেভাবে গড়ে উঠেছে, অনেক মানুষ পলাতক আছে না? সো তাদের বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের বেতন ভাতা আটকে আছে। সো সেই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, এটা কিন্তু লম্বা একটা আলোচনার ব্যাপার, এটা কিন্তু ইনস্ট্যান্ট করা পসিবল না। আবার তারা যখন রাস্তায় নামছে, আমি সেই শ্রমিকের প্রতি সিম্প্যাথিশীল, কারণ আমরা যদি নতুন বাংলাদেশ দেখতে চাই, কৃষক, তাঁতি, শ্রমিক, মজুর, জেলে তারা যদি ভালো না থাকে, নতুন বাংলাদেশের স্বপ্ন কোনো দিনও বাস্তবায়িত হবে না। অ্যাট দ্য সেম টাইম এই সংকটগুলো দূর করার ক্ষেত্রে উস্কানি দেওয়ার মতো লোকও কিন্তু তৈরি হয়েছে, এবং পরবর্তীতে দেখা গেছে তারা ছাত্রলীগের, যুবলীগের এ ধরনের উস্কানিদাতাও কিন্তু আছে। সো এইগুলা দমন করার জন্য আপনার খুব প্রোঅ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। এমনকি সংখ্যালঘু ইস্যুর ভিতরেও আপনি দেখেছেন, শুধুমাত্র সংখ্যালঘু ইস্যুই না, সেই জায়গায় দেখবেন যে আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের নেতা হয়ে যে ব্যক্তি গুলি করে মানুষ মেরেছে, সে হিসেবে সংখ্যালঘু সেজে দাঁড়িয়ে গেছে। কাজেই এই অনেক কিছু কিন্তু ক্রিটিক্যালি দেখার জায়গাটা আছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে ল অ্যান্ড অর্ডার তো ঠিক হয় না, এটা তো সত্য কথা, কারণ সাধারণ মানুষ কিন্তু নানা ভোগান্তিতে পড়ছে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের জায়গা থেকে সদিচ্ছাটা আছে, কিন্তু সেই সদিচ্ছাটা কেন যেন বয়সের ভারে নুব্জ, যে ধরনের প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটা এখনো হচ্ছে না। আপনি পুলিশ কি দোষ করে নাই? এরকম বেশ কিছু জায়গায় আমি নিজে জানি যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে, এবং ওই জায়গায় পুলিশকে আসামি করা হয়নি, আসামি করা হয়েছে ওই লোকাল মানুষকে, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন হুমকি ধামকি দিয়ে নানা রকম জোর জবরদস্তিও করা হচ্ছে। তাহলে পুলিশের গুলিতে যে মারা গেল, ওই জায়গায় আসামিটাকে, কিলারটাকে পুলিশ, সেই পুলিশকে কি বিচার করা হচ্ছে? অনেক জায়গায় কিন্তু সেটা করা হচ্ছে না। কাজেই এই তাবেদারির যে কালচারটা বাংলাদেশে এখনো আছে, এবং আমি বারবার করে একটা কথা বলছি যে মানুষের আশা আর সরকার, এই দুইটার ভেতরে একটা ব্রিজ দরকার ছিল, পিপল টু পিপল কমিউনিকেশনের। দেখবেন অনেক সময় মানুষ আসলে কার কাছে গিয়ে কথাটা বলবে এটা বলার জায়গা নাই, এবং সিরিয়াস একটা জায়গা নিয়ে এই জায়গাটা নিয়ে খুবই কম আলোচনা হয়। আমার যেটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, দেখবেন আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা, বা আমার হোম ডিস্ট্রিক্ট যেমন পাবনাতে, কেউ একজন রংপুরের, কেউ ধরেন যে ওই সন্দ্বীপের, চট্টগ্রামের, এই লোকাল মানুষগুলো তাদেরও তো দাবি দেওয়া আছে, তাদেরও তো মনের কথা আছে, তারাও তো রাজনৈতিক প্রাণী। তাদের কথাটা বলার আগে লোক ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, মেয়র ছিল, এলাকার প্রতিনিধি ছিল, ন্যূনতম এলাকার একজন এমপি ছিল। কিন্তু দেখেন তো এই যে সরকারটা হলো, তারা একটা মনে হচ্ছে না যে ঢাকার এলিট একটা ক্লাব, তারা বসে আছে নিজেদের মতো করে কাজ করছে? তাহলে রংপুরের ওই তিস্তাপাড়ের মানুষটার রাজনৈতিক অভিপ্রায় সে কার সাথে শেয়ার করবে? আমার পাবনার একজন মানুষ, সে কার কাছে গিয়ে নিজের কোনো রিমেডি চাবে?
সেই স্ট্রাকচারগুলো কিন্তু ভেঙে পড়েছে। এই জন্য যেটা দরকার ছিল যে এটা অ্যাড্রেস করাটা খুব সিরিয়াসলি দরকার ছিল, যে লোকাল মানুষ কিভাবে ভাবছে, শুধু ঢাকা মানে তো বাংলাদেশ না। যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তাদের সাথে কি এই সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে? আমরা দেখছি যে সবশেষ উপদেষ্টা নিয়োগ, আরও নানা বিষয় নিয়ে এই সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং নানা সময় তারা ক্ষোভের কথা জানাচ্ছেন। হ্যাঁ, সেটা তো খুবই সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এটা তো আমার নিজের বলার কিছু নাই, এটা প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসেই খুবই ক্লিয়ার। সরকারের ভেতরে আমার প্রশ্নটা হলো, সরকারের ভেতর তো 3 জন ছাত্রদের প্রতিনিধি আছে, তো তারা বসে থাকাকালীন অবস্থায় সমন্বয়ক তো একসাথে সবাই ছিল। এই যে এক শ্রেণী কথা বলছে না, আর এক শ্রেণী ক্ষোভে ফুঁসে উঠছে, তার মানে তাদের ভেতর তো কমিউনিকেশনের ঘাটতি দেখাই যাচ্ছে। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সরকারকে কাজ করার জন্য অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমার তো একটা পার্সোনাল অ্যানালাইসিস আছে। আমার ব্যাপারটা হলো, এই সরকার কাজ করে তখনই সফল হবে যখন সরকারের ভেতরে যারা আছে, সমন্বয়ক উইং এবং রাজনৈতিক উইং, এই 3টা পিলারের ভেতরে প্রপার কোঅর্ডিনেশনটা থাকবে। আপনি রাজনৈতিক এন্টিটি যারা আছে, বেসিক্যালি আমি যদি বলি জামাত, বিএনপি এবং অন্যান্যরা, ছাত্রদের সমন্বয়কদের ভেতরেও কিন্তু শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, আপনি দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির এক ধরনের অ্যাসপিরেশন আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজ ছিল তাদেরও তো সমন্বয়করা ছিল। তারপরে দেখবেন যে ঢাকার বাইরের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর যে স্টেক, সেই স্টেকগুলো ঠিকমতো আছে কিনা। তাহলে সমন্বয়ক এবং রাজনৈতিক দল এরা যদি প্রপারলি সরকারকে হেল্প না করে, সরকার কিন্তু ঠিকমতো ওয়ার্ক করতে পারবে না। আবার আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজ করার মেয়ার ইচ্ছাটা থাকাই যথেষ্ট না, এক্সপার্টিস থাকাটা অত্যন্ত জরুরি। যেন অনেকেই যদি মনে করে যে ছাত্ররাই সব পারে, আমি তো আসলে ওই জেনারেশনেরই, কিন্তু আমি বিশ্বাস করি আন্দোলন চলার টাইমে আবেগ দিয়ে কাজ হয়। আবেগ না থাকলে কিন্তু আন্দোলন করা যায় না। কারণ গুলির সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, চিন্তা করেন তো, আপনি যদি ক্যালকুলেশন করেন, ওই টাইমে যদি আপনার আবেগ না থাকে, আপনি গিয়ে কি বন্দুকের সামনে দাঁড়াতে পারবেন? পারবেন না। কিন্তু ওই আবেগের ফেসটা আন্দোলনের সফলতা আসার পরে একটু পজ দেওয়া দরকার ছিল। আমাদের এখন স্ট্র্যাটেজিস্ট হওয়াটা দরকার, যে এই মুহূর্তে ক্যালকুলেশন করা উচিত, স্ট্র্যাটেজি সাজিয়ে আবেগের চেয়ে যুক্তি নির্ভর বেশি হওয়া দরকার ছিল। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই জায়গাতে ঘাটতি আছে অনেকের। কোথায় কোথায় থামতে হয় এই তরুণরা কিন্তু অনেক ক্ষেত্রে আবার জানেও না। আবার আর একটা ব্যাপার আছে, যারা বৃদ্ধ সরকারের জায়গা থেকে, আমি তাদেরকে ছোট করছি না, বরং তাদের প্রতি প্রপার রেসপেক্ট রেখেই বলছি, তারা এই স্পিরিটটাকে মনে হয় ঠিক মতো ধারণ করতে পারছে না। তাদের ভেতরে একটা বার্ধক্যের ছাপ দেখা যাচ্ছে চিন্তা চেতনার ভেতরে। আর একটা ব্যাপার, এক্সপার্টিজের ব্যাপারটা কেন বললাম, আপনার কাজ করার আগ্রহ আছে, কিন্তু পার্টিকুলার কিছু জায়গা আছে না, যে এই জায়গাগুলোতে এক্সপার্টিজওয়ালা লোকজন দরকার, তো এই মানুষগুলোকেও কিন্তু ইনক্লুড করাটা জরুরি। এবং ছাত্রদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলার কোনো বিভেদ তৈরি হোক, এইটা আমি চাই না। এইটা দেখবেন অনেকে ইন্টেনশনালি তৈরি করে দেওয়ার একটা উপায় তৈরি করে দিচ্ছে, কিন্তু আমি বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা দেখে আমি বলছি, ৭১-এর পরেও পলিটিক্স যেহেতু আমার পড়াশোনার জায়গা, আগ্রহের জায়গা, ৭১-এর পরেও জাসদ কেন্দ্রিক রাজনীতির কি মর্মান্তিক পরিণতি হলো সেটা আমাদের ভাবা দরকার। ৯০-এর পরেও তারা মূলধারা রাজনীতিতে কতজন আসতে পেরেছে এটাও আমাদের ক্যালকুলেশন করা দরকার। ১-১১-র মতো বাজে অভিজ্ঞতাও কিন্তু ছিল। এই জন্য আমি চাই যে রাজনীতির সাথে যাতে এই ছাত্ররা পরস্পরের শত্রু না হয়ে যায়, কিন্তু এটা করার জন্য বিভিন্ন জায়গা থেকে উস্কানি আমি দেখছি, যেটা নিন্দনীয়। মানুষ আসলে অনেকেই এখন ভোট দিতে চায়, নির্বাচন কবে হবে এটি জানতে চায়। এই সরকারের বলছে তারা সংস্কার করতে চায়, পরে নির্বাচন। আবার রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। তো এই জায়গাটিতে ঐক্যমত হওয়া যায় যে আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক 2টা জায়গা থেকে বোঝা যাচ্ছে প্রথমবারের মতো উনি ইলেকশনের কথাটা বলেছেন। এএফপিকে দেওয়া একটা ইন্টারভিউতে এবং তারপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি কিন্তু এটাও বলেছেন নির্বাচনের ট্রেন মানে চালু হয়ে গেছে। তবে তার আগে নির্বাচন করা মানেই তো নির্বাচন করা হয়ে যায় না। নির্বাচন করার জন্য ইন্টার নির্বাচন কমিশন সংস্কার করার দরকার হবে, নির্বাচনের যে পলিসিগুলো ছিল সেটা ঠিক করার দরকার হবে, এবং নির্বাচন করার জন্য আপনার মাঠকর্মী যারা আছে এটার সাথে মানে আপনার অ্যাডমিন সাইড প্লাস আপনার নিরাপত্তা মানে পুলিশের সাইডটা, এই কোঅর্ডিনেশনটা কিন্তু অত্যন্ত জরুরি। প্রত্যেকটা জায়গায় তো ভঙ্গুর, কারণ বিগত 15 বছরে তো কোনো ইলেকশন হয় নাই আসলে ওই অর্থে। আমি আমার লাইফে ভোট দিতে পারি নাই, এবং আমার মতো তরুণ যারা আছে তারা আসলে কেউই ভোট দিতে পারে নাই আনটিল অর আনলেস কেউ সন্ত্রাসী ছাত্রলীগ হয় এবং গিয়ে 100টা করে সিল মেরেছে, তারা ছাড়া তো কেউ ভোট দেয় নাই। কাজে সংস্কারটা জরুরি। আমি যেটা মনে করি সংস্কারটাও জরুরি, আবার ইলেকশনের যে রোড ম্যাপ
সেটা দেওয়াটাও জরুরি। এখন রাজনৈতিক দলগুলোর কথা যেটা বলা হয়, রাজনৈতিক দলগুলো আমি যদি পিওরলি কোট করি তারেক রহমানের একটা ভাষ্য আমি খুবই ক্লিয়ারলি মনে আছে। তারেক রহমান কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাচ্ছে, কিন্তু কথাটা হলো ইউনূস সাহেব এই রিসেন্ট সময়ের ইলেকশনের যেমন একটা ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক দলেরও কিন্তু একটা ডিমান্ড আছে যে একটা রোডম্যাপ দেন সংস্কার করার জন্য আপনার কতদিন লাগবে, এটা তো একটা ক্লিয়ার নির্দেশনা যদি না থাকে এটাও কিন্তু একটা সংকটের জায়গাটা। কেন বাংলাদেশে কিন্তু ১/১১ এই যে ২০০৭ সাল ৮ সালে কি ঘটনা ঘটেছিল এটা তো সবাই জানে, যে এসে বিরাজনীতিকরণ করার যে একটা চেষ্টা ছিল সেটাও তো বাস্তবতা। কাজে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অভিজ্ঞতা আছে যে এই ধরনের কাজ ঘটে। সো আমার কাছে মনে হয় এটা কমিউনিকেশনের একটা ঘাটতি আছে, যে সরকার তো নিয়মিত বেসিসেই আমি দেখি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, সেই বৈঠকগুলো যদি আরও ইন্টারাক্টিভ হয় যে ইয়েস আমরা এই পার্টিকুলার সংস্কারটা করব, করে আমরা ইলেকশন দেব, একটা রোডম্যাপ ঘোষণাটা করে দিলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোও একটু ঠান্ডা হবে। একই সাথে সংস্কার করা মানে কিন্তু আপনি অনির্দিষ্টকাল বসে বসে সংস্কার করবেন, কি করবেন কেউই জানলো না, এটা কিন্তু একটা ভেগ একটা গ্রাউন্ড তৈরি করে দেয়। দেখবেন অনেক জায়গায় এই যে আপনি একটু আগেই তো বলছেন যে ১০০ দিনও পার হয়ে গেছে, অনেক জায়গায় এক্সপেকটেশন মতো অনেক কাজ হয়নি, নাগরিকের জায়গা থেকে এটা দেখছে। তাহলে সংস্কারেরও কি আপডেট হচ্ছে, কত দূর আগালো, কোন ব্যাপার নিয়ে কাজ করবে, এটারও রেগুলার আপডেটের দরকার আছে না? তাহলে এই ভেগনেসটা যদি না কাটে তাহলে কিন্তু রাজনৈতিক দলেরও কথা বলার স্পেসটা তৈরি হয়। তবে আমার পার্সোনাল মতামত হলো ইলেকশন যেমন জরুরি, কারণ ইলেক্টেড মেম্বার না আসলে অনেক কাজ হয় না, একই সাথে সংস্কারটাও জরুরি। সংস্কার না করলে আপনি ইলেকশন করলে তো আপনি ফেয়ার ইলেকশনই করতে পারবেন না। আওয়ামী লীগের বিষয়ে কি অবস্থান হওয়া উচিত, অথবা আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে, অথবা তাদের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান কি? রাজনৈতিক দলগুলো তাদের মতো কথা বলছে, সরকারও কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল একটা অ্যাসেসমেন্ট দিয়েই আমি শুরু করছি যে আওয়ামী লীগকে নিয়ে আমার পার্সোনাল অ্যাসেসমেন্টটা কি। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই 18 বছর হওয়ার পর থেকে, এই যে এতগুলা দিন পার হয়ে গেছে। এমনকি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয়েছিল 2019 সালে, তখন আমি থার্ড ইয়ারের ছাত্র, সেই ভোটটাও ছাত্রলীগ আমাকে দিতে দেয় নাই। একটা ফেয়ার ভোট এই ব্যাপারটা আমাদের বাঙালি জাতীয়তার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গাটা থেকে আমরা চিরকাল বঞ্চিত হয়ে এসেছি। এবং আপনি এই জায়গায় বলতে পারেন তাহলে কাদের জন্য বঞ্চিত হলাম? আওয়ামী লীগের জন্য। 2014 সালে তারা অর্ধেকের বেশি আসনে ইলেকশনই হলো না। 2018 সালে এইটা লাইলাতুল ভোট, মানে তাহাজ্জুদ ওক্তের ভোট, আর 2024 সালে হলো ডামি ইলেকশন। সো যে আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার কেড়ে নিল, 10 কোটির উপরের মানুষ ভোট দিতে পারলো না, তাদের তো শাস্তি অবশ্যই হওয়া উচিত। এবং আপনি বললেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এইটা নিয়েই তো কথাবার্তা চলছে। তার আগে আমি যেটা দেখতে চাই, প্রত্যেকজন আওয়ামী লীগার যারা এই ইলেকশনগুলোতে এবং বিগত 10 থেকে 12 বছরে ইউনিয়ন লেভেলের ইলেকশন থেকে শুরু করে একদম কেন্দ্রীয় ইলেকশন পর্যন্ত ইলেকশন রিগিংয়ের সাথে জড়িত ছিল, তাদের আমি বিচার দেখতে চাই। সেটা কি হয়েছে? এখন পর্যন্ত হয় নাই। আপনি দেখেন, আমি যদি দেখতাম যে বিচার হচ্ছে তাহলে আমি আশাবাদী হতাম কি হবে। কারণ একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না, এটা কিন্তু অনেক স্ট্র্যাটেজির ব্যাপার আছে। আবার আপনি হঠাৎ করে নির্বাহী একটা আদেশে নিষিদ্ধ করলেই তারা যে আবার বিভিন্ন নামে ব্যাক করবে না, আওয়ামী লীগ নামে ব্যাক না করলো, তারা বৈঠা লীগ, তারপর আপনার অমক লীগ তমক লীগ নামে তো আসতেই পারে। এমনকি নিষিদ্ধ করলেও যে অনেক ক্ষেত্রে নিষিদ্ধ থাকে না, জামাতকেও তো নিষিদ্ধ করার চেষ্টা করেছে না। দেখবেন জামাতকে কি নিষিদ্ধ করতে পেরেছে? পারে নাই। সরকার কি ভাবছে? এই সরকারের ভাবনাটা আমার কাছে খুবই ভেগ লাগছে এখন পর্যন্ত। এই জায়গাতে তাদের তৎপরতা দেখছি না, বরং তাদের কাছে কোনো কথা বলতে আসলে তারা বিভিন্ন জায়গায় মনে হয় যে অমুক কি তমুক কি এইভাবে কথা বলছে, কিন্তু তাদের কিন্তু ক্লিয়ার স্ট্যান্ড এখন পর্যন্ত আমি কোথাও পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের টাইমেই তো এই আওয়ামী লীগের বড় বড় অপরাধী পালিয়ে চলে গেছে। এটা কি হওয়া উচিত ছিল? আপনি পিলখানার যদি বিচার করতে চান, পিলখানার যারা অপরাধী ছিল তারা কি দেশে আছে? এখন অলরেডি পালিয়ে গেছে। আপনি শাপলা চত্বরের বিচার করবেন, তারা পালিয়ে গেছে। আপনি ওই লগি বৈঠা আন্দোলনে যারা মানুষ মেরেই করেছে তারা পালিয়ে গেছে। আপনি ইলেকশনের আগে যারা ক্র্যাকডাউন করেছে তারা পালিয়ে গেছে। আপনি ন্যূনতম বিচারের ব্যবস্থা করতে পারছেন না, তার আগেই পুনর্বাসনের কথা বলবেন। এইটা তো আমাদের একেবারে আবেগ নিয়ে সিনেমিনি খেলার কাজটা করা হয়। তবে আমি চাই না নির্বাহী আদেশে হঠাৎ করেই বলা হলো নিষিদ্ধ। এইটা করলে আবার বিভিন্ন সমস্যা আছে, সেটাও আপনার বুঝতে হবে। কারণ রাজনীতিটা কিন্তু ব্যাপারটা এইরকম না
যে আপনি এই মুহূর্তে ডিসিশন নিলেন, ইমপ্লিমেন্টেড হয়ে গেল। রাজনীতির কিন্তু একটা লম্বা পার্সপেক্টিভ থাকে, যে ইনস্ট্যান্ট কোনো কিছু করলে এটা 10 বছর পরে কি রিয়াকশন হবে সেটা বোঝাটাও আবার জরুরি। কাজে এইটা আমি চাই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে সেটা এনফোর্স করা হোক, প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে আজকেরই এখানেই শেষ করতে হচ্ছে। আমরা শুনছিলাম তরুণ রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আব্দুল্লাহর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।